আম্মু, আমি গেলাম, দরজাটা লাগাই দিও। কি রে, এখন আবার কোথায় যাবি? এই তো আম্মু, মাঠে খেলতে যাব। ওই হারামজাদা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখন কি তোর খেলার বয়স? আরে আম্মু, তুমি চুপ করো তো, দরজাটা লাগাই দাও, আমি গেলাম। তো এতক্ষণ কথা হচ্ছিল আমার আর আমার আম্মুর মাঝে। চলেন আমার পরিচয়টা আপনাদের দিয়া দিই। আমার নাম হচ্ছে ফয়সাল, আব্বু আম্মুর একমাত্র ছেলে। আর আমার একটা বড় বোনও আছে। বর্তমানে আমি পড়ালেখা শেষ করে আব্বুর বিজনেস সামলাচ্ছি। আর এই জন্য আম্মু বলতেছিল যে আমাকে খেলতে যাইতে হবে না। আমি আমার বাসা থেকে বের হয়ে রাস্তায় যাব এমন সময় আমাদের পাশের বাসা থেকে আমাকে উদ্দেশ্য করে একজন আঙ্কেল ডাক দেয়। আমি ওই লোকটাকে বলি, আঙ্কেল কিছু বলবেন? উনি বলে যে বাবা, আমাকে একটু সাহায্য করবা? আসলে আজকে আমরা এই বাসাটায় নতুন আসছি, তাই তুমি যদি আমাদের জিনিসগুলা একটু গাড়ি থেকে নামিয়ে দিতে তাহলে অনেক বড় উপকার হতো আমাদের। আমি আঙ্কেলের কথা শুনে বলি যে আচ্ছা আঙ্কেল, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সব জিনিস নামাই দিতেছি। তো আমি গাড়ি থেকে জিনিসগুলা নিয়ে তাদের বাসায় ঢুইকা ফ্লোরে জিনিসগুলা রাখতে যাব। ঠিক সেই সময় তাদের সোফায় আমার চোখ যায়। কিছু মুহূর্তের জন্য আমার পুরো শরীর অবশ হয়ে যায়। আমি কি আসলে স্বপ্ন দেখতেছি নাকি বাস্তবে আছি? একটা মেয়ে কেমনে এত সুন্দর হইতে পারে? আমি আর বেশিক্ষণ সেইখানে থাকলাম না, তাড়াতাড়ি করে নিচে চলে আসি। এরপর একে একে সব জিনিসগুলা নামাই দিয়া আমি আমাদের বাসায় চলে আসি। এখনো কেন জানি আমার শরীরটা কেমন কেমন করতেছে। চোখগুলা কত সুন্দর মেয়েটার। আমার লাইফে এটাই ফার্স্ট টাইম যে আমি কোনো মেয়েকে দেখা ক্রাশ খাইছি। আমি আমার রুমে বসে আছি আর এসব ভাবতেছি। তখনই আম্মু আমার রুমে আইসা বলে, কি রে, তোরে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? আম্মু, আমি তো পইরা গেছি। এইটা শুই না আম্মু বলে, আমি তো তোরে খেলতে চাইতে না করছিলাম, এরপরেও তুই গেলি। দেখি কোথায় পইরা ব্যথা পাইছস। আরে ধুর আম্মু, আমি তো প্রেমে পড়ছি। এইটা শুই না আম্মু আমার দিকে বড় বড় চোখ করে তাকায়। এরপর আমি আম্মুরে বলি, আরে আম্মু, তেমন কিছু না, আমি তো তোমার সাথে মজা করতেছিলাম। তো এইভাবে আম্মুকে ভুলভাল বুঝাইয়া পাঠাই দিই। তা না হলে আম্মু আমার মাথা খারাপ করে দিত। আমি আবার ভাবতে লাগি, শেষমেশ তাহলে আমি প্রেমে পড়েই গেলাম। না, কিচ্ছু ভালো লাগতেছে না। বারবার সেই মায়াবী চেহারাটা চোখের সামনে ভাইসা উঠতেছে। তারপরেও রাতটা কোনো রকম ভাবে পার করে দিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে অফিসের জন্য বের হলাম। বাসা থেকে বের হতেই আমি সেই বাসার দিকে তাকাই। দেখি আমার সেই পরীটা বেলকুনিতে বসে আছে। আমি তারে কিছুক্ষণ দেখে আবার অফিসে চলে আসি। অফিসে আইসা কোনো কাজে মন বসতিছে না, বারবার শুধু তার কথা মনে হইতিছে। মেয়েটাকে জাদু টোনা জানে নাকি, সব সময় খালি তার কথাই মনে হইতিছে। এইভাবে বেশ কয়েকটা দিন চলে গেল। এই কয়েকদিন আমি সুযোগ পাইলেই তারে দেখতাম, কিন্তু এইভাবে দেখলে তো হবে না। আমার মনের কথাটা তারে জানাইতে হবে। এই কয়েকদিনের ভেতরে আমি তার নাম, নাম্বার সবকিছু ম্যানেজ করে নিছি। আমার পরীটার নাম হচ্ছে জান্নাত আক্তার মিম। এই সবকিছু আমি ম্যানেজ করছি তার ছোট ভাইয়ের কাছ থেকে। কিন্তু এর জন্য আমার পকেটটা পুরো ফাঁকা কইরা দিছে। মানে ওই পিচ্চিরে অনেক কিছু কিনা দিতে হয়েছে, তারপরে সে আমারে এত কিছু বলছে। এখন ভাবতেছি তারে কি একটা ফোন দিব। এরপর আমি 7-5 না ভাইবা তারে ফোন দিয়া দিই। অল্প সময় রিং হইতেই সে ফোনটা রিসিভ কইরা বলে, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? আমি ফোনের এই পাশ থেকে বলি, আমি বলতেছি। মিম ওই পাশ থেকে বলে, তা তো বুঝলাম, কিন্তু আমিটা কে? আমি তারে বলি, আমি ফয়সাল, আপনাদের পাশের বাসায় থাকি। ও বলে, ও, তো ফোন দিছেন কেন? আমি তারে বলি, কথা বলবো তাই ফোন দিছি। মিম বলে, আমি আমার অপরিচিত কোনো ছেলের সাথে কথা বলি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরিচিত হই। না, তার কোনো দরকার নেই। আর হ্যাঁ, আপনি আমার নাম্বারটা কই পাইলেন? আমি মিমরে বলি,
সেটা তো আপনাকে বলবো না। আচ্ছা, আপনি এত সুন্দর কেন? মিম এইটা শুই না বলে, কি মশাই পাম দিচ্ছেন? আরে আমি আপনাকে পাম দিব কেন? আপনি সত্যি অনেক সুন্দর। মিম বলে যে আপনি আমারে দেখছেন কোথায়? আমি তারে বলি যে বলবো না। এইটা শোনা মাত্রই মিম ফোনটা কাইটা দেয়। যাক, ফোন কাটছে তো কি হয়েছে, তার সাথে তো কথা বললাম। এইবার অনেকদিন পর একটু শান্তিতে ঘুমাইতে পারবো। আমার কলেজ লাইফে যখন আমার বন্ধুরা প্রেম করত, তখন আমার বন্ধুগুলা তাদের ফিলিংস গুলা শেয়ার করত। আমি ওদের কথাগুলা শুই না অনেক হাসতাম, যে মানুষ কেমনে একটা অচেনা মেয়েরে দেখা প্রথম দেখাতেই প্রেমে পড়া যায়। আমি কখনো এইটা মানতাম না যে প্রথম দেখাতেই কেউ কাউরে দেখা ভালোবাসা ফেলাইতে পারে, কিন্তু এই আজব এক থিওরি আমার সাথে ঘটতেছে এখন। সত্যি বলতে অনেকটা বেশি ভালোবাসা ফেলাইছি মিমরে। এইভাবে আরো কয়েকটা দিন চলে গেল। আজ আমার অফিস ছুটি, তাই বিকেল বেলা ছাদে বসে গিটার নিয়ে আপন তালে গান গাইতেছি। তারপর হঠাৎ করে খেয়াল করি কেউ একজন পাশের ছাদ থেকে আমার গান শুনতেছে। আরে এটা তো আমার মিম, তার সাথে আমার পিচ্চি শালা বাবুটাও আছে দেখতেছি। আমি তাদের দিকে তাকাতেই আমার শালা বাবু তার বোনরে কানে কানে কি বলতিছে। এরপর তারা অন্যদিকে ঘুরে বসলো। আমাদের ছাদ থেকে তাদের ছাদে লাফ দিয়ে যাওয়া যায়, তো আমি বুকে অনেক সাহস নিয়ে এক লাফে তাদের ছাদে চইলা আসি। আজ আমার মনের কথাগুলো তারে বইলা দিব। আমি তাদের কাছে আইসা আমার শালা বাবুরে বলি, কেমন আছো রাফি? এরপর রাফি ওর আপুকে বলে, আপু এই যে এই ভাইয়াটা আমাকে বলে যে আমি যেন তারে দুলাভাই বলি। তার ভাইয়ের কথা শুনে মিম আমারে বলে, ও তাহলে আপনি সেই ছেলে যে প্রতিদিন আমাকে ফোন করে আর আমার ভাইকে উল্টাপাল্টা কথা বলতে বলেন? আমি মিমরে বলি, হ্যাঁ আমি সেই ছেলে। মিম বলে, তো এইসব করেন কেন? দেখো মিম, আমি কথা ঘুরাই পেঁচাই বলতে পারি না। তোমাকে প্রথম যেদিন দেখছিলাম ওই দিন থেকেই তোমারে ভালোবাসতে লাগে। এইটা তোমার কাছে হাস্যকর মনে হইলেও এটাই সত্যি যে আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পইরা যাই। জানো, আমি তোমারে প্রতিদিন লুকাই লুকাই দেখি, কারণ তোমারে না দেখলে আমার কোনো কিছু ভালো লাগে না, কোনো কাজে মন বসাইতে পারি না, সবকিছু কেন জানি এলোমেলো লাগে। তখন শুধু তোমার সেই মায়াবী মুখখানা দেখতে ইচ্ছা করে। আমি জানি না তুমি এইসব কেমনে নিবা, কিন্তু সত্যি কথা মিম, আমি তোমারে অনেকটা বেশি ভালোবাসা ফেলাইছি। এসব শুনে মিম আমারে বলে, আপনি আমার ব্যাপারে কি কি জানেন যে আমারে ভালোবাসা ফেলাইছেন? যদি জানেন এর আগেও আমার একবার বিয়ে হয়ে গেছে। এটা শুই না আমি মিমরে বলি, মিম তুমি কি আমার সাথে মজা করতেছ? ও বলে, কেন আপনার বিশ্বাস হচ্ছে না? আরে আমি কোনো মজা করতেছি না, আমি সত্যি বলতেছি আমি একজন বিবাহিতা, কিন্তু 1 বছর আগে আমার স্বামী মারা যায়। তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। অনেক চঞ্চল প্রকৃতির একটা মেয়ে আমি, সবার সাথে হাসি খুশি ভাবে থাকতাম, ভালোই চলতেছিল সবকিছু। কিন্তু আমি যখন কলেজ থেকে বাসায় ফিরতাম তখন কে জানি আমাকে ফলো করত। আমি ব্যাপারটা বুঝতে পেরে একদিন তার সামনে গিয়ে দাঁড়াই। তারপর তারে বলি, এই ছেলে তুই আমাকে প্রতিদিন ফলো করিস কেন রে, ছ্যাচরা কোথাকার? এরপর আর কোনোদিন যদি দেখি যে তুই আমারে ফলো করতেছিস, তাহলে তোর এমন জায়গায় লাথি দিব তুই আর কোনোদিন বাবা ডাক শুনতে পাবি না। তো আমি যখন ওরে এই কথাগুলো বলতেছিলাম তখন ওর হাঁটুগুলা থরথর করে কাঁপতেছিল। এইটা দেখা আমি তো আমার হাসি থামাতেই পারি নাই। এরপর আমি তারে বলি, কি রে চুপ হয়ে কেন, বোবা নাকি তুই? ছেলেটা নিচের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে অনেকটা বেশি ভালোবাসি। আমি তারে বলি, কেন ভালোবাসিস? ও বলে, জানি না, কিন্তু তোমাকে দেখলেই আমার মনের ভিতর দিয়ে ঝড় বয়ে চলে।
সব সময় তোমারে দেখতে ইচ্ছা করে, রাতে আমার ঠিক মতো ঘুমও হয় না। আমার সব কিছুতেই আমি তোমারে খুঁজে পাই। তোমারে ভালোবাসি তো এর জন্য তোমারে ফলো করি। এরপর আমি ছেলেটারে বলি, তোর নামটা কি? ও বলে, আমার নাম রিয়াজ। এরপর আমি তাকে বলি, আচ্ছা ভালো কথা, কিন্তু এরপর যেন আমি তোরে আমার পিছু পিছু আসতে না দেখি। তারপর আমি সেখান থেকে আমার বাড়িতে চলে আসি। ছেলেটা দেখতে শুনতে বেশ ভালোই ছিল। আমি যে তারে এতগুলা কথা বলছি, সে শুধু নিচে মুখ করে কথাগুলো শুনছে। তখন আমার বেশ ভালোই লাগতেছিল। এরপর আরো একটা মাস কেটে গেল। ওই ছেলেটা কিন্তু তখনও আমারে ফলো করত। সেই দিন কেন জানি আমার অনেক রাগ হয়েছিল ওর ওপর। ওরে আমি কতগুলা কথা শুনাইছি, এরপরও ও আমারে ফলো করা ছাড়ে না। এর জন্য অনেক রাগ হয়েছিল আমার। তাই আমি তারে রাস্তার মাঝে সবার সামনে কয়েকটা থাপ্পড় মারি আর বলতে থাকি, ওই ছোট লোকের বাচ্চা, তোরে কতবার বলবো যে আমারে ফলো করবি না, তাও তুই আমারে বেহায়ার মতো ফলো করিস। তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? তারপর তারে অনেক অপমান করি সবার সামনে। আমি খেয়াল করছিলাম ছেলেটা চোখ দিয়ে পানি পড়তেছিল। তাতে আমার কি? আমি তারে অপমান কইরা বাসায় চলে আসি। তারপরের দিনে কলেজ যাই, সব ক্লাস করে আবার বাসায় চলে আসে। কিন্তু আজকে ওই ছেলেটারে দেখতে পাই নাই। মানে ও আমারে ফলো করে নাই। মনে মনে বলতেছিলাম, যাক বাবা, হাদারামটা তাহলে পিছু ছাড়লো আমার। তারপরের দিনেও কলেজ থেকে আসার পথে বারবার পিছনে তাকাইতেছিলাম, কিন্তু সেই ছেলেটারে পাই নাই। তখন কেন জানি খুব খারাপ লাগতেছিল। বারবার ওই হাদারামের চেহারাটা ভেসে উঠতেছিল চোখের সামনে। এইভাবে আরো 8টি দিন কেটে গেল, কিন্তু রিয়াজ এখন আর আমাকে ফলো করে না। তখন আমি খুব করে চাইতাম যেন ওই ছেলেটা আমার পিছু করে, আমারে বলে যে আমি তোমারে ভালোবাসি। আসলে সেই দিনের অপমানের পর থেকে আমিও তারে আস্তে আস্তে ভালোবেসে ফেলি। ওর জন্য আমি একদিন রাতে অনেক কান্না করি, হারামজাদা একবার তোরে খালি পাইতে দে, ইচ্ছা মতো তোরে আমি পিটাবো, তোর জন্য আমারে কান্না করতে হইতিছে। তো প্রতিদিনের মতো সেই দিনও আমি কলেজ থেকে আসতেছিলাম। তখন হঠাৎ করে খেয়াল করি কেউ একজন পা টিপে টিপে আমার পিছু পিছু আসতেছে। আমি এটা বুঝতে পেরে অনেক কৌতূহল নিয়ে পেছনের দিকে তাকাই, দেখি আমার গাধাটা দাঁড়ায় আছে। তখন আমি তারে দৌড়ে জড়াই ধরি আর কান্না করে ফেলি। রিয়াজ আমাকে বলে, আরে এইভাবে জড়াই ধরছো কেন, সবাই দেখতেছি তো। আমি তারে বলি, তাতে কি হয়েছে, আমি তোমারে ভালোবাসি তাই তোমারে জড়াই ধরছি। রিয়াজ বলে, ও মা তাই নাকি, কখন থেকে ভালোবাসো? এরপর শুরু হলো আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার কাহিনী। ভালোই চলতেছিল আমাদের দিনগুলা। একে অপরের প্রতি কেয়ারিং, রাগ, অভিমান সবকিছুই ছিল আমাদের ভালোবাসায়। যখন আমাদের রিলেশনের 1 বছর হয়ে যায়, তখন আমরা আমাদের ফ্যামিলিকে জানাই আমাদের রিলেশনের কথা। ও একটা ভালো জব করত, এর জন্য আমার ফ্যামিলি আমাদের রিলেশনটা মাইনা নাই। এরপর আমাদের বিয়ে হয়ে যায়। সবকিছু মিলায়া আমরা অনেক ভালো ছিলাম। মাঝে মাঝে আমাদের ঝগড়া হতো, আমি তারে অনেক ঝাড়ি দিতাম, ও শুধু চুপ করে শুনতো। আমার মুখের ওপর একটাও কথা বলতো না। ও এমন ভাবে মাথা নিচু করে দাঁড়ায় থাকতো, আমি এইটা দেখা তখনই ফিক করে হাইসা দিতাম। সে আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাইতো। মাঝরাতে আমরা খালি পায়ে হাঁটতে বের হইতাম ফাঁকা রাস্তায়। অনেক ভালো লাগতো তখন আমার। আমি ওর কাছে বেশি কিছু আবদার করতাম না। ওর কাছে আমার আবদারগুলো অনেক ছোট্ট ছোট্ট ছিল। এই যেমন চাঁদনি রাতে দুইজন মিলে একসাথে চাঁদনি দেখবো, মাঝ রাস্তায় খালি পায়ে দুইজনে হাঁটবো, মাঝে মাঝে ঘুরতে বের হব। আমার কদম ফুল অনেক প্রিয়, তাই মাঝে মাঝে আমাকে কদম ফুল এনে দিতে হবে। ও আমার এই সকল আবদারগুলো পূরণ করত। কিন্তু এত সুখ মনে হয় আমার কপালে ছিল না।
প্রতিদিনের মতো সেই দিনও রিয়াজ অফিস গেল। আমি তারে দরজা অবধি আগায়া দিয়ে আসি। সে আমার কপালে একটা চুমু দিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। ও বেরিয়ে পড়ার 20 থেকে 30 মিনিট পরে ওর ফোন থেকে ফোন আসে। আমি ফোনটা রিসিভ করে বলি যে হ্যাঁ বলো। ওই পাশ থেকে বলে, হ্যালো, আপনি কি এই ফোনের মালিকের বউ হন? আমি তারে বলি যে হ্যাঁ আমি তার বউ হই, কিন্তু ওর ফোন আপনার কাছে কিভাবে এলো? ওই পাশ থেকে বলে, আপনার স্বামী বাইক অ্যাক্সিডেন্ট করছে, আপনি তাড়াতাড়ি করে সরকারি মেডিকেলে চলে আসেন। এরপর আমি সহ বাড়ির সবাই মেডিকেলে চলে আসে। আয়শা শুনি আমার রিয়াজ আর বাইচা নাই, সে আমাদের রাইখা অনেক দূরে চলে গেছে। এইটা শুই না আমি জোরে রিয়াজ বইলা চিৎকার দিই। এরপর আমি জ্ঞানে ফিরে জানতে পারি আমার রিয়াজকে দাফন করা হয়েছে। তখন আমি মানসিকভাবে অনেকটাই অসুস্থ হইয়া পড়ি। আর এইভাবে কেটে গেল 1টি বছর। এখন আমি স্বার্থপরের মতো তার স্মৃতিগুলা নিয়ে বাইচা আছি। এইটা বইলা মিম কান্না শুরু করে। এতক্ষণ শুধু আমি মিমের কথা শুনতেছিলাম। ওর কথাগুলো শুনে কখন যে চোখের কোণে পানি জমে গেছে বুঝতেই পারি নাই। মিম এইবার আমাকে বলে, কি এখন বলেন আমাকে ভালোবাসেন? আমি মিমরে বলি, না এখন আর ভালোবাসি না। তারপর আমি সেখান থেকে আমার রুমে চলে আসি।